হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু লার্ন উইথ সুমিত চ্যানেল। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে লসাগু গসাগু নির্ণয় আর সহজ পদ্ধতি এবং ফাস্টেস্ট পদ্ধতি বলা যায়। কারণ আমাদের অনেক সময় পরীক্ষাতে লসাগু গসাগু সম্পর্কিত অঙ্ক তো ডাইরেক্টলি আসেই, তার সাথে সাথে আবার বিভিন্ন জায়গায় যেমন টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়। তারপরে ধরো সাপোজ টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়। তো লসাগু গসাগু খুব সহজে তাড়াতাড়ি কিভাবে ক্যালকুলেট করা যায়, তো আজকের ক্লাসে সেটাই মূলত আলোচনা হবে। ওকে, এখন দেখো লসাগু গসাগু নির্ণয় আমি ডাইরেক্টলি একদম পদ্ধতিতে চলে যাচ্ছি। লসাগু গসাগু নির্ণয়ের অনেক পদ্ধতি রয়েছে। ছোটবেলায় আমরা একটা পদ্ধতি শিখেছিলাম ভাগ পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে, এইভাবে। তো এই যে পদ্ধতিটা রয়েছে আমি মনে করি যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস, ঠিক আছে, আমি মনে করি। ঠিক আছে, অনেকেই কি হয়, প্রবলেমটা ভালো করে বুঝতে হবে। অনেকেই কি হয় যে তারা ওই যে শর্টকাট বিভিন্ন পদ্ধতিগুলো বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি, সেই শর্টকাট পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে না পেরে বা তার মনের মধ্যে হয়তো সেই সংখ্যাগত যে চিন্তা ভাবনা বা যে ক্যালকুলেশন পাওয়ার সেটা অতটা নেই, যার কারণে সে ওই শর্টকাট পদ্ধতিগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে না। এবং অ্যাপ্লাই করতে না পারার দরুন তারা কি করে, তারা পরীক্ষার হলে ওই বড় কোনো সংখ্যার লসাগু বা অনেকগুলো সংখ্যার লসাগু করতে দিয়েছে, ঠিক আছে, লসাগু করা দরকার পড়ছে, তারা কিন্তু অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসে। দ্যাট ইজ ভেরি ব্যাড। আমরা লসাগু গসাগুর ছোটবেলায় যে পদ্ধতি শিখেছি, তোমরা যদি সঠিকভাবে সেই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করো, তাহলে হয়তো তোমার, আমি একটা লসাগু করতে হয়তো তোমার ধরো সাপোজ 10 সেকেন্ড টাইম লাগে, আমি তোমাদেরকে বলছি শর্টকাট প্রসেসে হয়তো 6 সেকেন্ড সময় লাগবে, এই 4 সেকেন্ডের গ্যাপ। কিন্তু অনেক সময় কি হয় বিশ্বাস করবে তোমরা, ঠিক আছে, সেটা হচ্ছে কি অনেকেই আছে যেটা শর্টকাট পদ্ধতিটার পেছনে ছুটে অনেক সময় এই 10 সেকেন্ডের বেশিও টাইম লাগিয়ে দেয়, 12-15 সেকেন্ড একটা লসাগু করতেও টাইম লাগিয়ে দেয়। অতএব তোমরা শর্টকাট পদ্ধতি অবশ্যই শেখো, জানো। আজকে আমি যেমন যে আলটিমেট যে শর্টকাট পদ্ধতিগুলো, সেই আলটিমেট শর্টকাট পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। কিন্তু কিন্তু যদি এক চান্সে দেখে তোমার মনে হয় যে হ্যাঁ এটা আমি শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য ক্যাপাবল, তাহলে করব। যদি এক চান্সে অঙ্কটা দেখে মনে হয় যে না এটা এটা হয়তো শর্টকাট পদ্ধতিতে করতে গেলে আমার একটু জটিল মনে হচ্ছে, তাহলে ডাইরেক্টলি একদম ছোটবেলার পদ্ধতিতে ফিরে চলে যাও এবং অঙ্কটা করে এসো। একদম ভেবে টাইম নষ্ট করো না যে শর্টকাট পদ্ধতি পাচ্ছি না তাহলে কি হবে, এটা ভাবতে যেও না। ওকে, প্রথম কথা, এটা 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 আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই সবসময় বলি, আমি যাদেরই ক্লাস নিই এই কথাটা আগে আমি বলে দিই, কারণ এই চক্করে পড়ে অনেক স্টুডেন্ট লসাগু গসাগু চ্যাপ্টারটাকে কঠিন বলে মনে করে। ইভেন আমি অনেক স্টুডেন্টকে এরকমও দেখেছি যারা লসাগু গসাগুর অঙ্ক বলতে এই চ্যাপ্টারের যে মেন বিষয়বস্তু তারা মনে করে শুধুমাত্র লসাগু গসাগুর ক্যালকুলেশন। বিশ্বাস করো, লসাগু গসাগুর চ্যাপ্টারের মূল বিষয়বস্তু মোটেই লসাগু গসাগুর ক্যালকুলেশন নয়। ক্যালকুলেশন একটা আলাদা জায়গা, এটা তুমি শেখো না শেখো দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট পার্ট। এর বাইরে লসাগু গসাগু থেকে অনেক কিছু জানার আছে। এই চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন টাইপ বাই টাইপ যদি তুমি সঠিকভাবে করো তবেই লসাগু গসাগু চ্যাপ্টারটা তুমি সঠিকভাবে কমপ্লিট করতে পারবে। ক্যালকুলেশন ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, চলো আজকের ক্লাসে আমরা এই ক্যালকুলেশন ব্যাপারটাকে একটুখানি বলি যে সহজে কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে। অনেক সময় আমাদের দরকার পড়বে, এমনটা নয় যে স্যার শর্টকাট পদ্ধতি শিখবো না, অবশ্যই শেখো, ঠিক আছে, কারণ চটজলদি বেশ কিছু জায়গায় আছে লসাগু গসাগুর ক্যালকুলেশনটা শর্টকাট টিক যদি তুমি ইউজ করো চটজলদি তুমি অ্যান্সার বের করে দিতে পারবে। ওকে, ফার্স্টে লসাগু গসাগু ক্যালকুলেশনের আমি যে পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব তাকে বলা হয় মৌলিক উৎপাদক বা প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তার লসাগু গসাগু নির্ণয় করা, অ্যান্ড এটা একটা ভেরি কমন একটা পদ্ধতি। ওকে, এখন দেখো এই যে তিনটে সংখ্যা রয়েছে 32, 48, 72, আমি চাইছি এদের প্রাইম ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে লসাগু এবং গসাগু দুটোই নির্ণয় করতে চাইছি। তো কিভাবে করব? তো আমরা 32 যে সংখ্যাটি রয়েছে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। কিভাবে করা যায়? করার নিয়ম হচ্ছে যে এইভাবে 32কে আমরা বিভিন্ন প্রাইম নাম্বার কি কি দিয়ে যায়, যেমন 2, 16, 32, 2, 8, 16, ওকে, যেমন 2, 4, 8, ওকে, 2, 2, 4, এটা করার নিয়ম।
কিন্তু অ্যাকচুয়ালি আমরা পরীক্ষার হলে এটা করতে গেলে আমাদের টাইম নষ্ট হবে, তো আমাদেরকে তার আগে প্র্যাকটিস করতে হবে যে এগুলো কিভাবে তাড়াতাড়ি করা যায়। 32 মানে 2^5, দেখো এই যে 5টা 2-এর গুণফল হচ্ছে 32, তাহলে আমরা সঙ্গে সঙ্গে 32কে একটা প্রাইম নাম্বারের পাওয়ার হিসেবে লিখতে পাচ্ছি 2^5। দ্যাটস অল, এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন 48কে আমরা ওপরে যেভাবে লিখেছি সেভাবে করতেই পারি, কিন্তু অন্যভাবে যদি আমি ভাবি 48 48, 48 মানে 16 গুণিত 3, 16 মানে 2^4, আর 3 মানে 3^1, তার মানে 48 বলতে গেলে বোঝাচ্ছে 2^4 ইন্টু 3^1। এটা মনে মনে করা অভ্যাস করতে হবে। 72, 72 মানে কি বোঝায়? 72 মানে বোঝায় 36 গুণিত 2, এটাও ভাবতে পারো। অনেকে 8 গুণিত 9 ভাবতে পারে, 8 মানে 2^3 অ্যান্ড 9 মানে 3 স্কোয়ার। এইটা অভ্যাস করতে হবে তোমাকে, বোঝা গেল? এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমি তিনটে সংখ্যার প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম, মানে মৌলিক উৎপাদকের গুণফল আকারে লিখলাম। এই যে লিখলাম, এটা থেকে আমরা লসাগু গসাগু ইজিলি বের করতে পারি। কিভাবে? দেখো, যখন লসাগু বলবো তুমি দেখো কোন কোন মৌলিক সংখ্যাগুলো, প্রথমে লেখো যে কোন কোন মৌলিক সংখ্যাগুলো রয়েছে এখানে, সেই প্রত্যেকটা ভেরিয়েশন লেখো। যেমন ধরো এই 2 দেখতে পাচ্ছি, এটা একটা মৌলিক সংখ্যা, এক ধরনের, তিনটেতেই 2 প্রেজেন্ট আছে, 2 এর মাথায় কিছু পাওয়ার আছে, যাই হোক সেটা আমি পরে আসছি। আগে 2 প্রেজেন্ট দেখতে পাচ্ছি, লাস্টের দুটোর মধ্যে 3 প্রেজেন্ট আছে, প্রথমটাতে নেই, যাই হোক 3ও এক ধরনের মৌলিক সংখ্যা এখানে প্রেজেন্ট আছে। তার মানে এখানে 2 ধরনের মৌলিক সংখ্যা প্রেজেন্ট আছে, এক হচ্ছে 2 আর এক হচ্ছে 3। তাহলে এদের যে লসাগুটা হবে আমরা ফটাফট প্রথমে লিখে নেব 2 এবং গুণ দিয়ে লিখবো 3, কারেক্ট? এবার শোনো, এবার আসি পাওয়ারে। এই যে 2 আছে, তিনটে সংখ্যার মধ্যেই আছে, এর মধ্যে সব থেকে বড় পাওয়ার কোথায় আছে স্যার? সব থেকে বড় পাওয়ার আছে প্রথমটাতেই, 5, তাহলে এখানে পাওয়ার 5ই দেব। ওকে, এই যেমন ধরো 3, এইখানে 3 দুটো জায়গাতে আছে, দ্বিতীয়টা এবং তৃতীয়টা, তার মধ্যে সব থেকে বড় পাওয়ার কোথায় আছে স্যার? 2, তো 2 দেব। এটাই হচ্ছে আমাদের লসাগু, 32 গুণিত 9, তাই তো? 2^5 মানে হচ্ছে 32 গুণিত 9, এটা হচ্ছে আমাদের লসাগু। কারেক্ট? বোঝাতে পারলাম যে কিভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে লসাগু নির্ণয় করা যায়। এবারে আসি যে গসাগু কিভাবে নির্ণয় করা যায়। গসাগু, এই এবার অনেকে বলবে স্যার এটা তো একটু বেশি টাইম লাগছে, এটা কেন বলছেন? এখানে এই প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতি লসাগু গসাগু নির্ণয় অ্যাকচুয়ালি তোমাদের জানার দরকার আছে, কারণ অনেক সময় তোমাকে এমন কিছু সংখ্যা দেবে যে সংখ্যাগুলো অলরেডি ফ্যাক্টরাইজড করা আছে বা ফ্যাক্টরাইজড করতে হবে, এবং তারপর তোমাকে লসাগু গসাগু বলতে হবে। তো এইরকম সিচুয়েশন তোমাদের আসবে, এই ধরনের অঙ্ক আছে, তাই এই পদ্ধতিটা তোমাদের অবশ্যই জানা দরকার। আমি বলছি না যে লসাগু গসাগু নির্ণয় করার সময় তুমি এগুলো ইউজ করো, বাট এই কনসেপ্টটা তোমার অবশ্যই জানা দরকার। নাও গসাগু। এবার দেখো এখানে 2 ধরনের প্রাইম নাম্বার উপস্থিত ছিল, 2 ছিল, 3 ছিল। 2 তিনটের মধ্যেই প্রেজেন্ট আছে, কিন্তু 3 দ্বিতীয় এবং তৃতীয়টাতে আছে, প্রথমটাতে নেই। যে প্রাইম নাম্বারটা সবকটার মধ্যে প্রেজেন্ট আছে সেটাকে লেখো। স্যার অনলি 2, তাহলে শুধু 2ই হবে, অন্য কিছু হবে না, সবকটার মধ্যেই প্রেজেন্ট থাকতে হবে। 3 যেহেতু প্রথমটাতে নেই তাই 3কে নেব না। নাও এবার এইগুলোর মধ্যে 2 এর মিনিমাম পাওয়ার কোথায় আছে খোঁজো। স্যার 2 এর মিনিমাম পাওয়ার আছে একদম নিচেরটায় 3, তাহলে এটাই হচ্ছে আমাদের গসাগু, 2^3 মানে 8। দিস ইজ দ্য প্রসেস যেভাবে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে লসাগু গসাগু করতে পারি। যেমন নিচেরটা আমরা চলে যাই 60, 60কে প্রাইম ফ্যাক্টরাইজেশন করার চেষ্টা করি। 12 5-এ 60 হয় আমরা জানি, 12-র মধ্যে আবার 3 আর 4 লুকিয়ে আছে, 4 মানে 2 এর স্কোয়ার, 4 ইন্টু 3 3^1 and ইন্টু 5 5^1, কারেক্ট? 84 84, 84 মানে আমরা জানি 7 12 84 হয়, সে এগেন 12 মানে 2^2 ইন্টু 3^1, এটা গেল 4 3 12, 12 ইন্টু 7 7^1, কারেক্ট? 108, 108 মানে 12 ইন্টু 9, 108 সরি, 12 ইন্টু 9, 12 মানে আবার সেই 2^2। এবার 9 মানে 12 মানে এখানে তো আরেকটা 3^1 তো আসবেই, আবার 9 মানে 3 স্কোয়ার আসছে, মানে ওভারঅল তুমি 3 কিউব পাবে, 2 স্কোয়ার অ্যান্ড 3 কিউব, তার মানে 4 ইন্টু 27 হচ্ছে 108, হলো? এবারে দেখো এখান থেকে আমরা লসাগু বলতে পারি কিনা। এখান থেকে আমরা বলতে চাইছি কি লসাগু ফার্স্ট,
লসাগু বলার সময় যা যা প্রাইম নাম্বারের ভেরিয়েশন দেখতে পাচ্ছ লিখে নাও। স্যার 2 দেখতে পাচ্ছি সবকটাতেই আছে, 3ও সবকটাতে আছে, তো 2 ইন্টু 3। প্রথমটাতে 5 আছে, 5ও লিখে নেবো, এবং দ্বিতীয়টাতে 7 আছে, 7 লিখবো। যা যা ভেরিয়েশন আছে সবকটা লিখবো না। এবার পাওয়ার বসাতে হবে। 2 এর পাওয়ার সবকটাতেই 2 আছে, তার মানে এখানে বেশি কমের কোনো ব্যাপার নেই, 2 লিখে নেবো। 3 এর পাওয়ার একদম নিচেরটাতে যদি দেখি 3 টু দি পাওয়ার 3 আছে, তাহলে এখানে 3 লিখবো, সব থেকে বড়টা লিখবো। 5 এক জায়গাতেই আছে, তাই কোনো চিন্তা নেই, 5 টু দি পাওয়ার 1 লিখবো। 7 এক জায়গাতে আছে, 7 টু দি পাওয়ার 1 লিখবো। স্যার 2 2 4, 3 9 27 ইন্টু 5 ইন্টু 7। ওকে, সো 5 4 20, 540 আসছে, 540 ইন্টু 7, দ্যাট ইজ 7 0 0, 7 4 28 8 হাতে 2, 3780 আসছে আমাদের লসাগু। কারেক্ট। একই রকম ভাবে আমি যদি বলি গসাগু কি হবে স্যার? গসাগু এরকম ভাবে যে 2 3 5 3 2 3 5 7 4 ধরনের আমরা প্রাইম নাম্বারের ভেরিয়েশন পেয়েছিলাম, কিন্তু এগুলোর মধ্যে কোনগুলো সবকটাতেই আছে, যেমন 2 সবকটাতেই আছে তো 2 লিখবো, 3 সবকটাতেই আছে তো 3 লিখবো, 5 আর 7 সবকটাতে নেই, লেখার দরকার নেই। এবার 2 এর মিনিমাম পাওয়ার কোথায় আছে? স্যার 2 এর পাওয়ার সব জায়গাতেই 2, তাহলে 2 লিখে দাও। 3 এর পাওয়ার মিনিমাম যদি বলি 1, তাহলে 1 লিখে দাও। এটাই হচ্ছে আমাদের গসাগু, 4 3 12। তো এইগুলো হচ্ছে লসাগু গসাগু নির্ণয় প্রাইম ফ্যাক্টরাইজেশন পদ্ধতিতে। আশা করি তোমাদের মগজে এটা ঢুকে গেছে। 1 নম্বর গেল। এবার আসি যে আর কি করে করা যায়। 8 10 12 20 আমি চাইছি যে এদের লসাগু গসাগু নির্ণয় করতে। ওকে, ফার্স্ট যে পদ্ধতিটা বলবো সেটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন মেথড। এইটা আমরা অনেক সময় ইউজ করে থাকি, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন মেথড এটা ইউজ করে থাকি যখন সংখ্যাগুলো মোটামুটি সবকটা সংখ্যায় মোটামুটি 20-র আশেপাশে আছে, মানে 20-র থেকে ছোট, এরকম ধরনের সংখ্যাগুলো 20-র থেকে একটু বেশি হলো। কারণ কি দেখো, এই মেথডে অ্যাকচুয়ালি তোমাদের নামটা মুখস্থ থাকাটা ইম্পর্টেন্ট। তোমাদের যদি নামটা খুব ভালো মুখস্থ থাকে তাহলে তুমি খুব সহজেই করতে পারবে। জেনারেলি আমরা 20 অবধি আমরা ছোটবেলায় পড়তাম নামটা, কম্পিটিটিভ এক্সামের পারপাসে হয়তো আমরা 25 অবধিও বলে দিতে পারবো। ওই ধরনের সংখ্যাগুলো যদি থাকে তাহলে এই মেথডটা তোমরা ইউজ করো। যেমন 8 10 12 20 আছে, এদের মধ্যে সব থেকে বড় সংখ্যাটায় আমরা চলে যাব। সব থেকে বড় সংখ্যা কোনটা আছে? 20। এবার 20-র ঘরের নামটা বলতে থাকো, 20 20 একে 20। এবার দেখো এই যে 20-র ঘরের নামটাতে প্রথম সংখ্যাটাই আসছে 20। তুমি চেক করো বাকি সংখ্যাগুলো দিয়ে 20-কে মানে বাকি সবকটা সংখ্যা দিয়ে 20-কে ভাগ করা যায় কিনা। 8 দিয়ে 20-কে ভাগ করা যায় না, তাহলে 20-কে বাদ দিয়ে দাও। এবার নেক্সট 20 2 40, চেক করো 8 দিয়ে ভাগ করা যায়, 10 দিয়ে ভাগ করা যায়, বাট 12 দিয়ে ভাগ যাবে না। 20 3 60, স্যার 8 দিয়ে ভাগ করা যাবে না। 20 4 80, স্যার 8 10 ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করা যাবে না। 20 5 100, স্যার 8 10 দিয়ে 10 দিয়ে ভাগ করা যাবে, 8 12 দিয়ে ভাগ করা যাবে না। 20 6 120, 120 এগুলো মনে মনে করতে হবে অ্যাকচুয়ালি। 120-কে 8 দিয়ে ভাগ করা যাবে, 8 15 120, 10 দিয়েও করা যাবে, 12 দিয়েও করা যাবে, 120 হচ্ছে এদের লসাগু। ওকে, এদের লসাগু হচ্ছে 120। সো দিস ইজ দ্য মাল্টিপ্লিকেশন মেথড, যেটা তোমাদের জানা দরকার। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। নেক্সট চলো এটাকে মাল্টিপ্লিকেশন মেথডে করার চেষ্টা করি। 24-কে তো দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। 24 2 48, 48-কে 16 দিয়ে ভাগ করা যায়, 18 দিয়ে যাবে না। 24 3 72, 72-কে 18 দিয়ে যাবে, 16 দিয়ে যাবে না। 24 4 96, 96-কে 16 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে না। 24 5 120, 120-কে যাবে না, দুটো দিই যাবে কি 120-কে না, 120-কে যাবে না। 24 6 144, 144-কে 16 দিয়ে ভাগ করা যায়, 9 × 16 144, 18 × 6 144, 144 হচ্ছে এদের লসাগু। এই যে পদ্ধতিটা দেখালাম এটা একটা শর্টকাট পদ্ধতি, মাল্টিপ্লিকেশন পদ্ধতি। ক্লিয়ার? নেক্সট
এবার যে পদ্ধতিটার কথা বলবো, এই পদ্ধতিটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করব বিভিন্ন মানে এক্সাক্ট শর্টকাট রুল হিসাবে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে। একটু বড় বড় সংখ্যা হলে আমরা এই পদ্ধতিটা ইউজ করতে পারি। আবার বলছি যে শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, বারবার আমি মনে করিয়ে দিতে চাই স্টুডেন্টদেরকে। 35, 63, 84 তিনটে সংখ্যার দিকে যদি একটু ভালো করে তাকাই, তাহলে আমার মনে হচ্ছে সবকটা সংখ্যায় 7 দিয়ে ভাগ করা যায়। যাই হোক, আমি একদম বড় সংখ্যাটায় চলে যাব, 84। 84 মানে অ্যাকচুয়ালি বোঝায় 7 গুণিত 12, মানে আমাদের প্রাইম ফ্যাক্টরের আকারে ভাবতে হবে, 7 গুণিত 12। ওকে, তো আপাতত এই তিনজনের লসাগুকে আমি 7 ইন্টু 12 হিসেবেই চিহ্নিত করতে চাই। 7 ইন্টু 12-এর মধ্যে 84 পুরোপুরি প্রেজেন্ট। ওকে, এবার বাকি সংখ্যাগুলোর প্রত্যেকটা জিনিস এই 7 ইন্টু 12-এর মধ্যে প্রেজেন্ট আছে কিনা আমরা শুধু চেক করব, তাহলেই হয়ে যাবে। 63-র মধ্যে 63 অ্যাকচুয়ালি হয় 7, 9, 63, মানে 7 প্রেজেন্ট আছে। 9 কি প্রেজেন্ট আছে? 12-এর মধ্যে কি 9 প্রেজেন্ট আছে? স্যার 12-এর মধ্যে 9 প্রেজেন্ট নেই, 12-এর মধ্যে একটা 3 প্রেজেন্ট আছে, আরো একটা 3 লাগবে, সো 3 অ্যাড করে দাও। তাহলে দেখো আমরা এখানে আপাতত যেটা পাচ্ছি এটা হচ্ছে এই দুটোর লসাগু। ওকে, এবার আসি 35। 35-এর কথা ভাবো। 35-এর অবশ্যই 7 তো প্রেজেন্ট আছে, কিন্তু 5 এই 12 আর 3-এর মধ্যে কোথাও প্রেজেন্ট নেই, তো 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। দ্যাট ইজ দ্য লসাগু। এখানে আর কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। 3 7 21, 21 5 3 12 3 36, 5 12 60 60, 5 12 60 60, 420 ইন্টু 3, 1260 আসছে আমাদের লসাগু। ক্লিয়ার? তাহলে এই পদ্ধতিটা এবার অ্যাপ্লাই করতে শিখি। 76, 95, 190 আমরা যদি একটুখানি মাথা ঘোরাই তাহলে আমরা দেখতে পাবো যেগুলো সবই 19 দিয়ে ভাগ যায়। বড় সংখ্যাটা নেবে 190, তো আমি এটা কি 19 ইন্টু 10 আকারে লিখছি, 19 ইন্টু 10। ওকে, 95-এর মধ্যে 19 ইন্টু 5 হচ্ছে 95, 19 5-এ 95 নাকি? তার মানে 19 প্রেজেন্ট আছে, 5 বাকি 5 কি প্রেজেন্ট আছে? স্যার 10-এর মধ্যে 5ও প্রেজেন্ট আছে, তার মানে 95 দিয়ে 190-কে ভাগ যায়। ওকে, 95-এর কেস খতম। 76-এ আসি। 4 19 76, মানে 19 প্রেজেন্ট আছে। এবার বাকি 10-এর মধ্যে কি 4 প্রেজেন্ট আছে? দেখে নাও তো। স্যার 10-এর মধ্যে 2 প্রেজেন্ট আছে, 4 নেই, মানে আরো একটা 2 এক্সট্রা লাগবে। 2 বসিয়ে দাও, 19 2 38, 380 ইজ দ্য এলসিএম। লসাগু হচ্ছে কত? 380। বুঝতে পেরেছি? নেক্সট 26 52 78 156 সংখ্যাগুলো দেখে বোঝা যাচ্ছে এটা 13-র মাল্টিপল। দেখো এগুলো তোমাকে বুঝতে হবে। জেনারেলি লসাগুর যে সংখ্যাগুলো দেয় সেগুলো আইদার 19 17 13 21 23 25 এদের মাল্টিপল থাকে, এগুলো তোমাকে খুঁজে বের করতে হবে। এগুলো যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা দেখতে পাবে 13-র মাল্টিপল। যেমন 156 হচ্ছে 13 গুণিত 12, 13 গুণিত 12 না লিখে আমি 3 ইন্টু 4 লিখছি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? 78, 78-এর মধ্যেও 13 উপস্থিত আছে। 13 কত? 13 6 78, তার মানে 13 তো উপস্থিত আছেই। এবার 6 আছে কিনা খুঁজে বের করি। স্যার 12 যদি থাকে 6, তো এই 12-এর মধ্যে তো 6 প্রেজেন্ট থাকবেই, তার মানে 78 দিয়ে 156-কে বেসিক্যালি ভাগ যায়। 78 বাদ দিয়ে দাও। 52, তুমি যদি লক্ষ্য করে দেখো 52 দিয়ে তো 156-কে এমনিই ভাগ করা যায়, তা 52-কেও বাদ দিয়ে দাও। যাদের যেগুলো দিয়ে ওই বড় সংখ্যাটাকে ভাগ করা যায় তাদেরকে আগেই বাদ দিয়ে দাও। যেমন 26, 13 2 26, 26-এর মধ্যে 13 প্রেজেন্ট, 2ও প্রেজেন্ট, এই 3 আর 4-এর মধ্যে 2 তো আছেই, তাই একে বাদ দিয়ে দাও। তার মানে এটাই হচ্ছে আমাদের লসাগু। 13 আর 12 দ্যাট ইজ 156ই হচ্ছে আমাদের লসাগু, কারণ বাকি তিনটে সংখ্যাতে 156-কে ভাগ করা যায়। ওকে, নেক্সট 12 36 64 108। প্রথম কথা হচ্ছে যে 12 দিয়ে যেহেতু 36-কে ভাগ করা যায় তাই 12-কে বাদ দিয়ে দেবো। বোঝা গেল? 36 আর 108, 36 3 36 108 হয়। 36 দিয়ে 108-কে ভাগ করা যায়, 36-কে বাদ দিয়ে দাও। ওকে, এবার দেখো শুধু 64 আর 108-এর মধ্যে লসাগু কত হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ওকে স্যার 108 মানে
আমরা ভাবতে পারি যে 4 দিয়ে আমি যদি এটাকে ভেঙে দিই, 4 ইন্টু 4 2 8, 27, 64 মানে বোঝায় 4 ইন্টু 16। তার মানে এই যে 4, এই 4 প্রেজেন্ট আছে এখানে। ওকে, এটা আমাদের লাগবে না। এই 16 দেখো তো, এই বাকি 4 ছাড়া 27-এর মধ্যে 16 প্রেজেন্ট আছে কিনা। 27-এর মধ্যে কোনোদিনও 16 ঢুকতে পারে না, তাহলে এর সাথে 16 গুণ করে দাও। ওকে, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের লসাগু। তো এই হচ্ছে মাল্টিপ্লিকেশন পদ্ধতি, সরি, এই হচ্ছে তোমার আলটিমেট শর্টকাট প্রসেস। এইটা বেসিক্যালি ওই ফ্যাক্টরাইজেশন পদ্ধতিরই একটু অ্যাডভান্স ভার্সন, আর কিছুই নয়, যেটা আমরা শিখে নিলাম লসাগু নির্ণয়ের আলটিমেট প্রসিডিওর। আজকের পর তোমরা, বারবার বলছি, এদিক ওদিক না গিয়ে আমি যেভাবে বললাম সেভাবে তোমরা বিভিন্ন অঙ্কে এটাকে অ্যাপ্লাই করতে থাকো। ফোকাস করো লসাগুর অঙ্কের দিকে, ফোকাস একবারও করো না শুধু ক্যালকুলেশনের দিকে। বিভিন্ন অঙ্ক যখন করতে যাবে সেখানে লসাগু দরকার পড়বে, এই পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করো, আর কিছু নয়। ওকে, নেক্সট। এবার গেল এবার আমরা আসবো গসাগু নির্ণয়ের পদ্ধতিতে। লসাগু নির্ণয়ের পদ্ধতি অলরেডি বলেছি। গসাগু নির্ণয়ের এক তো ছোটবেলার পদ্ধতি আছে, আরো দুটো পদ্ধতির কথা বলবো যেটা তোমাদের জানার দরকার আছে, কারণ অনেক সময় অনেক বড় বড় সংখ্যার গসাগু নির্ণয় করতে দিতে পারে। যদি একটুখানি অড টাইপের নাম্বার থাকে, যেগুলোর মধ্যে তুমি কোনো ফ্যাক্টর আপাতত দেখতে পাচ্ছ না, সংখ্যাগুলোর মধ্যে দূর দূর থেকে কোনো রকম এমন কোনো সংখ্যা দেখতে পাচ্ছ না যেগুলো দিয়ে 3 ভাগ করা যায়, তখন তোমরা যে মেথডটা ইউজ করবে তার নাম হচ্ছে ভাগ পদ্ধতি। একদমই টাইম নষ্ট না করে সোজাসুজি ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করবে। 2-4 লাইন লিখতে হবে, কিন্তু তুমি যথেষ্ট তাড়াতাড়ি উত্তর পাবে। না হলে ভাবতেই থাকবে যে কি ফ্যাক্টর আছে, খুঁজি, শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করি, তোমাদের জন্য কিন্তু ব্যাপারটা কঠিন হয়ে যাবে। ওকে, 247 প্রথমে লিখবো ছোটটা, 247, তারপরে লিখবো বড়টা 442। 247 দিয়ে 442-কে ভাগ করব, 247 1 দিয়ে যাবে। ওকে, 1 দিয়ে 7 5 9 195। এবার এই 195 দিয়ে 247-কে ভাগ করব, 195 1 195, 5 2 5 52। এবার 52 দিয়ে 195-কে ভাগ করতে থাকবো, ততক্ষণই ভাগ করব যতক্ষণ না ভাগ শেষ 0 আসছে। ওকে, নাও এখানে আমি 3 দিয়ে করতে পারি, 3 2 6, 3 5 15, 39 দিয়ে 52, 39 একে 39, 13 দিয়ে 39, 13 3 39, এখানে মিলে যাচ্ছে, এখানে আমার ভাগ শেষ। লাস্ট যেটা দিয়ে ভাগ করেছি 13, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। 247 আর 442-এর মধ্যে আমরা ট্রাই করছিলাম, যদি এই দুটো সংখ্যার শুধু গসাগু নির্ণয় করতে বলতো তাহলে 13ই উত্তর হতো, কিন্তু আরো একটা সংখ্যা আছে আমাদের 715। এবার এই 13 সংখ্যাটাকে নিয়ে নেবো, 13 দিয়ে 715-কে আমরা ভাগ করব। ওকে, 13 5 65, ওকে 6, এন্ড 13 5 65, ভাগ যেহেতু মিলে যাচ্ছে তাই এটাই আমাদের শেষ পর্যন্ত দাঁড়ালো কি গসাগু। এটাই আমাদের দাঁড়ালো কি গসাগু। আশা করি তোমাদের মাথায় ঢুকেছে কিভাবে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে হয়। যদি তুমি প্রপারলি ভাগ করতে জানো তাহলে তুমি ইজিলি এই পদ্ধতিতে গসাগু বের করে ফেলবে। যত বড়ই সংখ্যা দিক না কেন, দিস ইজ দ্য বেস্ট মেথড গসাগু নির্ণয়ের। এবার যদি এই যেমন ধরো এইটাও আমরা করার চেষ্টা করি, আরো একটা দেখিয়ে দিই তোমাদের, 144। আচ্ছা চলো, এটা তোমাদের ওপর ছেড়ে দিলাম, এইটার গসাগু তোমরাই নির্ণয় করবে এবং আমাকে কমেন্ট বক্সে উত্তর বলবে। তোমরা চেষ্টা করো ভাগ পদ্ধতিতে করার, অন্য কোনো পদ্ধতিতে হয়তো অনেকেই করতে পারবে, বাট ভাগ পদ্ধতিতে করে আমাকে অ্যান্সার বলার চেষ্টা করো কমেন্ট বক্সে। নেক্সট, এবার যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিটা ভেরি ইন্টারেস্টিং, গসাগু নির্ণয়ের বিয়োগ পদ্ধতি। এটা খুবই কার্যকরী একটা পদ্ধতি। আমি গসাগু নির্ণয়ের জন্য বেশিরভাগ সময় শর্টকাট পদ্ধতি ইউজ করার কথা বলি, এবং সেটা হচ্ছে এই শর্টকাট পদ্ধতি। দেখো এই পদ্ধতি কি বলছে, বিয়োগ পদ্ধতি।
আমরা যেটা করব, যদি দুটো সংখ্যার গসাগু নির্ণয় করতে দেয়, আমরা ওদের মাঝখানে বিয়োগফল নেব। স্যার 105 আর 65-র বিয়োগফল হচ্ছে 60। এবারে 60 দিয়ে আমি দেখব যে দুটো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা। যাচ্ছে না, তাহলে এটা আমাদের 60 আমাদের গসাগু নয়। অনেক সময় হয় 60 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তাহলে ওই বিয়োগফলটাই গসাগু হয়ে গেল, এটা নয়। এবার 60-এর উৎপাদক দেখব। কি করে উৎপাদক স্যার বার করব? খুব সিম্পল, 60কে আমি ভাগ করতে থাকবো। 60কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 30 আসে, তাহলে আমি প্রথম উৎপাদক 60-এর পেয়ে যেতে পারি। 60-এর থেকে ছোট প্রথম উৎপাদক 30। 30 দিয়ে দেখো তো দুটোকে ভাগ করা যায় কিনা। স্যার যায় না। এবার 60কে আমি 2 দিয়ে ভাগ করে 30 পেয়েছিলাম। ভালো করে সবাই মন দিয়ে শুনবে, 2 দিয়ে ভাগ করে। 60কে 3 দিয়ে ভাগ করো, তারপরে উৎপাদক তুমি পেয়ে যাবে 20। 20 দিয়েও নিশ্চয়ই এদেরকে ভাগ করা যাবে না, কারণ যাকে 20 দিয়ে ভাগ করা যায় তার লাস্টে তো শূন্য থাকবে। 60-এর তারপরের উৎপাদক পেতে গেলে আমরা কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে। এই তো 4 15 60 15 15 দিয়ে কি ভাগ করা যায়? 15 7 105। আর এদিকে 15 15 আর 11 165, তার মানে 15 দিয়ে ভাগ করা যাচ্ছে। এটাই হচ্ছে আমাদের গসাগু। বোঝাতে পারলাম? সিম্পল মেথড। 120 আর 420। ফার্স্ট আমরা কি নেব? ফার্স্ট আমরা এদের ডিফারেন্স নেব। এদের ডিফারেন্স কত? 0 300। 300 দিয়ে নিশ্চয়ই এদেরকে ভাগ করা যাবে না। 300-র প্রথম উৎপাদক 300 ভাজিত 2 150। 150 দিয়েও ভাগ করা যাবে না, 150 থেকে 120 তো ছোট। তারপরের উৎপাদক, এটাকে 3 দিয়ে ভাগ করলে আসছে 100। 100 গুণিতক তো এরা মোটেই নয়। 300-কে 4 দিয়ে ভাগ করে কত আসছে? এই তো 75। 75 দিয়ে 120 এবং 420 ভাগ যাবে না, বিকজ 75 দিয়ে মোটেই ভাগ যাবে না। কারণ তুমি 120 যদি দেখো 75 দিয়ে ভাগ যাচ্ছে না। আচ্ছা, 4 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে ভাগ করলে আসছে কত? সরি, 5 দিয়ে ভাগ করলে আসছে 60। দেখো তো 60 দিয়ে ভাগ করে, 60 দিয়ে 120 ভাগ যায়, 60 দিয়ে 420 ভাগ যায়। 60ই হচ্ছে এদের গসাগু। ওকে, নেক্সট 740 আর 800। 740 আর 800 60। 60 দিয়ে 740-কে তো ভাগ করা যাচ্ছে না। 60-এর পরবর্তী উৎপাদক 30। 30 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 740 ভাগ যাচ্ছে না। 60-এর পরবর্তী উৎপাদক হচ্ছে 20। 20 দিয়ে ভাগ করা যাচ্ছে? হ্যাঁ, 20 দিয়ে ভাগ করা যাবে অবশ্যই, তাই না? 20 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 20 হচ্ছে তার গসাগু। চলো নেক্সট। স্যার এটা তো গেল দুটো সংখ্যার ক্ষেত্রে। যদি 3টে বা 4টে থাকে সেক্ষেত্রে কি করব? চলো এবার দেখা যাক। যদি 3টে বা 4টে থাকে, তাহলে সংখ্যাগুলোকে প্রথমত, যেমন ধরো 3টে সংখ্যা আছে, প্রথমত ছোট থেকে বড় আকারে সাজিয়ে নাও। করবে প্রথমে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নেবে। এরপরে যেটা করবে, এদের মাঝখানে ডিফারেন্স দেখবে। 120, 200 আর 360 প্রত্যেকের মাঝখানে ডিফারেন্স দেখবে। মানে তুমি 120 আর 200-র মাঝখানে ডিফারেন্স দেখতে পারো, 200 আর 360-এর মধ্যে ডিফারেন্স দেখতে পারো। 120 আর 360-এর মধ্যে ডিফারেন্স দেখার দরকার নেই। কেন দরকার নেই আমি বলছি। এই ডিফারেন্স গুলোর মধ্যে যেটা সব থেকে ছোট ডিফারেন্স, সেটা নিয়ে আমরা কাজ করব। ওকে, তো জেনারেলি কি হয়, প্রথম দুটোর মধ্যেই যা ডিফারেন্স আছে সেটাই সব থেকে ছোট হয়ে যায় জেনারেলি, ঠিক আছে? বাট তুমি এই দুটো চেক করে নেবে। এটা দেখো 80 ডিফারেন্স, আর 200 আর 360-এর মধ্যে 100 ডিফারেন্স। তাহলে আমরা এই 80 ডিফারেন্সটা নিয়ে কাজ করি। 80 দিয়ে দেখো তো সব কটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে কিনা। যাবে না। 80 দিয়ে কোনোদিনই সব কটা সংখ্যাকে ভাগ করা যাবে না। ওকে, 80-র পরবর্তী উৎপাদক কি আছে? স্যার 80-র পরবর্তী উৎপাদক আছে 40। কারণ 80-কে 2 দিয়ে ভাগ করলেই 40 আছে। 40 দিয়ে সবকটাই ভাগ করা যায় তো? হ্যাঁ যায়। 40 হচ্ছে এদের গসাগু। এই হচ্ছে পদ্ধতি। বোঝাতে পারলাম? নেক্সট 250, 350, 720। দেখো 350 আর 720-র মধ্যে বিয়োগফল অনেক বেশি। 250 আর 350-এর মধ্যে বিয়োগফল 100। তো 100 নিয়ে আমরা কাজ করব। 100 দিয়ে সবকটাই ভাগ যাবে না, কারণ যাকে 100 দিয়ে ভাগ করা যায় তার লাস্টে দুটো শূন্য থাকে। 50 দিয়ে প্রথমটা ভাগ করা যায়, 50 দিয়ে দ্বিতীয়টাও ভাগ করা যায়, 50 দিয়ে তৃতীয়টা ভাগ করা যায় না। 100-র পরবর্তী উৎপাদক দেখো, 100-কে 2 দিয়ে ভাগ করে 50 পেলাম।
100-কে 3 দিয়ে ভাগ যাবে না, ডাইরেক্টলি আমরা 4 দিয়ে ভাগ করব। 25 25 দিয়ে কি সব কটা ভাগ করা যায়? 25 দিয়ে 250 তো ভাগ করা যায়। 25 দিয়ে 350-কে কি ভাগ করা যায়? এটা একবার ভেবে দেখো তো স্যার। 25 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট দুটো সংখ্যা যদি 25 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যা 25 দিয়ে ভাগ যায়। লাস্ট দুটো সংখ্যা 350-এর ক্ষেত্রে আছে কত? 50। 50-কে 25 দিয়ে ভাগ করা যায়, তাহলে 350-কেও 25 দিয়ে ভাগ করা যাবে। ওকে, 720 অবশ্যই 25 দিয়ে ভাগ করা যাবে না, কারণ লাস্ট দুটো সংখ্যা কি করতে হবে? 25 দিয়ে ভাগ যেতে হবে। স্যার এর পরবর্তী উৎপাদক পাবো 520। 20 দিয়ে সব কটা ভাগ করা যাবে না। কি করে স্যার যাবে না বুঝছেন? স্যার 20 আর দেখো এইভাবে ভাববে, 250-কে আমি 20 দিয়ে ভাগ করছি, তুমি মনে মনে না এই দুটো শূন্য বাদই দিয়ে দাও। 2 দিয়ে 25-কে ভাগ করা যায় কি? যায় না। স্যার 100-র পরবর্তী উৎপাদক 5 দিয়ে ভাগ করলাম, 6 দিয়ে তো যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে না, একদম 10 দিয়ে ভাগ যাবে। 10, 100-র পরবর্তী উৎপাদক হচ্ছে 10। 10 দিয়ে তো সবকটাই ভাগ যাচ্ছে, এদের গসাগু হচ্ছে 10। ওকে, এইটা তোমাদের উপর ছেড়ে দিলাম। এটা আশা করছি তোমরা এই বিয়োগ পদ্ধতি অ্যাপ্লাই করে করার চেষ্টা করো। ওকে, এবং তোমরা আশা করি কমেন্ট বক্সে আমাকে উত্তর দেবে। দুটো অঙ্ক তোমাদেরকে দেয়া থাকলো, কমেন্ট বক্সে তোমরা উত্তর জানাও এই দুটো অঙ্কের উত্তর। একটা লসাগু এবং একটা গসাগুর প্রবলেম রইল। আজকের ক্লাসের পর থেকে তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করে লসাগু গসাগু নির্ণয় করো। আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে এইভাবে তুমি যদি বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করতে থাকো তাহলে তোমাদের ব্যাপারটা পুরোপুরি হ্যাবিচুয়েট হয়ে যাবে এবং পরীক্ষার হলে তুমি যথেষ্ট তাড়াতাড়ি উত্তর নামিয়ে আসতে পারবে। দেখা হচ্ছে নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো এখানেই থাকলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।